হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে, কালকে তোমরা দেখেছো যে দীপ্তিদির একটা ভিডিও আমি রাত্রিবেলায় দেখলাম, যেটা উল্লাস নিয়েছিল, এবং সেই উল্লাসের পরিপ্রেক্ষিতে আরও একটা ভিডিও আজকে সকালবেলায় নেমেছে, যেটা হচ্ছে আমাদের ওয়াইটির সঞ্জয়দা করেছে। যে উল্লাস, কালকে দীপ্তিদির বক্তব্য ছিল, কালকে ওয়াইটিতে পুরো ওয়াইটি উল্লাস পালন করেছে শুধু একটা ব্যক্তি ছাড়া, একটা মাত্র ব্যক্তি ছাড়া বাদবাকি সমস্ত ইউটিউবাররা কালকে উল্লাস পালন করেছে। কারণ কি কারণ না, 3 জন ক্রিয়েটারের নামে কেস হয়েছে, এফআইআর হয়েছে 3 জন ক্রিয়েটারের নামে। সেই 3 জনের মধ্যে রয়েছেন দীপ্তিদি, আমাদের রিম্পা, আর ওইদিকে অবভিয়াসলি সীমাদি। তো এই 3 জনের নামে কেস হওয়ার জন্য পুরো ওয়াইটি উল্লাস করছে। তো দীপ্তিদির জ্ঞাতার্থে জানাই, সেই উল্লাসের মধ্যে দীপ্তিদি বলেছে যে একমাত্র উল্লাস শু করেনি। তো যাকে যেই শুকে মানে তুমি বোঝাতে চাইছো যে শুই মনে হয় একজন ব্যক্তি যে উল্লাসটা করেনি, মানে সে আর কি সহৃদয় ব্যক্তি আর কি, এইরকম ব্যাপারটা। কিন্তু সেই ব্যাপারটা তোমাকে বিশ্লেষণ করে বলি যে তুমি যেটা ভাবছো একেবারেই এই মানুষটা কিন্তু সেই মানুষ নয়। কেন বলছি? কারণ হচ্ছে, একটা সময় এর আগেও আমি ভিডিওতে বলেছি যে এমন একটা দিন এসছিল যে প্রথম ওয়াইটিতে সঞ্জয়দার বিরুদ্ধে কেস হয়, প্রথম ওয়াইটিতে সঞ্জয়দার বিরুদ্ধে কেস হয়, এবং যেটাতে আমি আপত্তি করেছিলাম। আমি মনে হয় প্রথম ক্রিয়েটার যে এই কেস কামারির ব্যাপারে আপত্তি করেছিলাম। কারণ আমার মনে হয়েছিল যে এখানে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কারণবশত, কোনো না কোনো প্রয়োজনে ওয়াইটিটাতে, বিশেষ করে কন্ট্রোভার্সারি জোনে তারা কাজ করতে আসে। আমার মনে হয় না কেউ শখে কন্ট্রোভার্সারি জোনে কাজ করে, মানুষের গালি গালাজ কেউ শখে খায়। কারণ আমরা দেখেছি প্রত্যেকটা কন্ট্রোভার্সির, বেশিরভাগ কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররাই কিন্তু যখনই কাউকে নিয়ে সমালোচনা করে নেগেটিভ বা পজিটিভ ওয়েতে, যতদিন পজিটিভ ওয়েতে করে ততদিন কিন্তু সে ভালো থাকে। কিন্তু যেই মুহূর্তে নেগেটিভ ভিডিও করা শুরু করে সেই মুহূর্তে কিন্তু তার বাপ, ঠাকুমা, বাবা, মা, ছেলে, স্বামী কেউ বাদ যায় না, পুরো গোষ্ঠী ধরে তাদেরকে কিন্তু রাস্তায় নামিয়ে নিয়ে আসা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না কেউ শখে এই সমালোচনার জোনে আসে। তো সেখান থেকে আমার মনে হয়েছিল সঞ্জয়দাও নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্যে, কোনো না কোনো প্রয়োজনে এই সমালোচনার জগতে এসছে, এবং সেই সমালোচনার জোন থেকে যে টাকাটা ইনকাম করে কন্ট্রোভার্সারি করে, তার থেকে বোধহয় সেই টাকাটা যেটা পায় সেটা হয়তো তার সংসারে, তার সন্তান বা তার সাংসারিক যে কোনো একটা কাজে সেই টাকাটা ব্যয় হয়। সেই জন্য সেদিনকে না করেছিলাম, কারণ তারও একটা সন্তান আছে, তারও স্ত্রী রয়েছে, তারও একটা পরিবার রয়েছে, তারও বৃদ্ধা মা রয়েছে। টেনশন হবে তাদের, তারা দিক বিদিক শূন্য হয়ে যাবে, সেই কথা চিন্তা করে সেদিনকে না করেছিলাম। সেদিনও খুশি হইনি। আর আজ যখন এই আমাদের দীপ্তিদি, রিম্পা এবং সীমাদির নামে কেস হয়েছে, আজও খুশি হইনি। কারণ রিম্পা তোমরা দেখেছো তার দুটো সন্তান, এবং তার সঙ্গে তার একটা পোষ্য রয়েছে। এই মুহূর্তে যদি তাকে বাইরে ঘরে যেতে হয়, তার 2 বাচ্চা এবং তার সঙ্গে তার পোষ্যটা সাফার করবে। যেখানে তার স্বামী থাকে না, তাকে পুরোটাই দেখতে হয়। দীপ্তিদি একজন অসুস্থ মানুষ, যার সুগার রয়েছে, প্রেশার আছে কিনা আমি জানি না, সুগার রয়েছে, এবং যিনি প্রচণ্ড পরিমাণে টেনশন করেন যে কোনো ব্যাপার নিয়ে, সেই জায়গা থেকে চিন্তা করে উল্লাস করতে পারিনি। কিন্তু দীপ্তিদি কালকে যেটা বলছেন যে এই ওয়াইটিতে একজন মানুষ শুধু উল্লাস করেনি, বাকিরা সবাই উল্লাস করেছে। বোধ হয় কালকে দীপ্তিদি আমার ভিডিওটা দেখেনি, কারণ আমি এই মুহূর্তে কোনো ক্রিয়েটারকে ট্যাগ করছি না। কারণ কার কখন কার নাম ট্যাগ করলে কার খারাপ লাগবে, কার ভালো লাগবে বুঝতে পারছি না, সেই কারণের জন্য কাউকেই ট্যাগ করছি না। কারণ রিসেন্টলি তোমরা দেখেছো যে দীপ্তিদি এবং রিম্পা একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে তাদেরকে যেন কেউ ট্যাগ না করে। সেই কারণে আমি তাদেরকেও ট্যাগ করছি না বলে এখন কাউকেই, আপাতত কোনো ক্রিয়েটারকেই ট্যাগ করছি না। কারণ এই যে ওয়াইটির পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে ট্যাগ করছি না, বিভিন্ন রকম চিন্তা ভাবনা করেই ট্যাগ করছি না। এবার সেখানে যার কথা বললো আমাদের এই সুদেবী, কেন আমি সুদেবীর কথা বললাম যে
দীপ্তিদি যেটা ভাবছেন একেবারে ভুল ভাবছে। কেন বললাম? তোমরা সবাই জানো ওয়াইটির যখন এই সঞ্জয়দার নামে কেস হয়েছিল তখন এই সুদেবীকে আমি একদিন সকালবেলায় গঙ্গার পাড়ে বসে একটা ফোন করেছিলাম। মনটা ভীষণ ভারাক্রান্ত ছিল, কারণ এই যে জিনিসগুলো ওয়াইটিতে হচ্ছে না, এটা আমার কাছে খুব কষ্টদায়ক একটা জিনিস। কারণ আমি আমার পরিচিত কোনো মানুষের জীবনে যদি কোনো ক্ষতি সাধন হয় আমি সহ্য করতে পারি না, সেটা আমার পার্সোনাল লাইফেও তাই। আজকে এই ওয়াইটিতে এসছে, এবারে এখানে হয়তো অনেকেই বলবেন ওয়াইটিতে তো কোনো সম্পর্ক নেই, তনু কষ্ট পাচ্ছ কেন, বা তনুশ্রীদি কষ্ট পাচ্ছ কেন, বা তনুশ্রী কষ্ট পাচ্ছ কেন, এগুলো জাস্ট মানে ইগনোর করো বা কিছু। কিন্তু আমি পারি না, কেন জানি না, আমি পারি না। আমার পরিচিত ব্যাকগ্রাউন্ডের মধ্যে যাদের সঙ্গে একসঙ্গে কাজ করছি প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে, সেই মানুষগুলোর কারো কোনো ক্ষতি হবে আর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব, এটা আমার পক্ষে সম্ভবপর হয় না। আমি কষ্ট পাই, আমার যন্ত্রণা হয়, আমি আপসেট হয়ে যাই। আমি নর্মাল মানে আর 5টা দিন যেরকমভাবে থাকি সেরকমভাবে থাকি না, ছটফট হয়, ভেতরে একটা কষ্ট হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেদিনকে কিন্তু গঙ্গার পাড়ে বসে ভীষণ একটা বিষাদগ্রস্ত অবস্থার মধ্যে ছিলাম, এবং আমি ওকে একটা ফোন করি। সঞ্জয়দা সেই সময় কিন্তু ভিডিও দিচ্ছিল না। সেই সময় তোমরা জানো যে বেশ কিছুদিন সঞ্জয়দা কিন্তু ভিডিও দেওয়া বন্ধ রেখেছিল, এবং আমরা অপোজিটে যারা কেস টেস করেছিল তাদের কাছ থেকে শুনেছিলাম যে সঞ্জয়দাকে মারধর করা হয়েছিল, এবং সঞ্জয়দাকে থানায় নিয়ে উঠবস করানো হয়েছিল, এবং সঞ্জয়দাকে ভিডিও যাতে না দেয় সেই জন্য সঞ্জয়দাকে ভিডিও করতে দেওয়া স্ট্রিক্টলি না করা ছিল, এরম ধরনের কিছু কথোপকথন শুনেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও একটা দুশ্চিন্তা হচ্ছিল, মানুষটা ভালো আছে তো, সত্যিই ঠিকঠাক আছে তো, মানে ক্ষতি হয়ে যায়নি তো তেমন কোনো, কারণ তারও একটা বাচ্চা আছে, তারও একটা স্ত্রী রয়েছে, তারও একটা সংসার রয়েছে। তো সেই চিন্তার থেকে একটা ফোন করেছিলাম, ভেবেছিলাম হয়তো ও তো অনেকের সঙ্গে যোগাযোগ আছে, হয়তো জানতে পারে। তো সেদিনকে আমি দেখলাম যে এই সঞ্জয়দার শাস্তিতে ও কিন্তু উল্লাস বোধ করছে, এবং বলছে যা হয়েছে বেশ হয়েছে, ওর সঙ্গে যা কিছু হোক না কেন, এর থেকে খারাপ কিছু হলেও আমার কিছু আসে না যায় না, কারণ ও আমার সঙ্গে যা যা করেছে এর থেকেও খারাপ কিছু ওর সঙ্গে হওয়া উচিত। ভীষণ অবাক হয়েছিলাম, বিশ্বাস করুন। আমি কিন্তু সঞ্জয়দার সঙ্গে পার্সোনালি কথোপকথন বলিনি, একবার, মনে হয় একবার থেকে 2বার, কিন্তু ওর সঙ্গে কিন্তু সঞ্জয়দার একটা সখ্যতা ছিল, সেটা পুরো ওয়াইটি জানে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটা ভিডিও দিচ্ছে না, তার সম্বন্ধে এই ধরনের কথোপকথন শোনা যাচ্ছে, ও কিন্তু সেখানে কোনো দুঃখ প্রকাশ না করে বরং উল্লাস, আনন্দ প্রকাশ করে বলছে যেটা হয়েছে ভালো হয়েছে, ওর সঙ্গে আরো বেশি কিছু হওয়া উচিত। অথচ দেখুন সেই মানুষটাই তারপরেও, এই ঘটনার পরেও সঞ্জয় তার সঙ্গে আবার সখ্যতা তৈরি করেছে, নিজের প্রয়োজনে আবার সঞ্জয় দাসকে ইউজ করেছে, যেটা আমার কাছে অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্য মনে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি দীপ্তিদির ব্যাপারে বলতে পারি, দীপ্তিদি যেটা ভাবছে একেবারেই ভুল ভাবছে, একেবারেই ভুল ভাবছে। এই ওয়াইটিতে প্রত্যেকটা ক্রিয়েটার যদি আজকে বিপদে পড়ে, ওর থেকে খুশি, ওর থেকে আনন্দ কেউ হবে না। সেটা ওর ভিডিওতে বলেও দিয়েছে যে আমি চাই প্রত্যেকটা ক্রিয়েটারের নামে কেস হোক, এবং আমি যেটা সহ্য করেছি প্রত্যেকটা ক্রিয়েটার সেটা সহ্য করুক। এই যে হিংস্রতা, এটাকেই আমি সমর্থন করি না, এটাকেই আমি সমর্থন করি না। এবার উল্লাসের কথা, যেটা কালকে দীপ্তিদি বলল যে উল্লাস, সবাই উল্লাস করছে, উল্লাস করার সময় স্বাভাবিক ব্যাপার। সেই জায়গায় আজকে বাস্তব একটা সত্যি কথা বলি যে দীপ্তিদি, এই দিনটা তোমার দেখার ছিল, মানে এই দিনটা দেখার ছিল, মানে আমি বলতে চাইছি এই যে অপোজিটে যারা উল্লাস করছে তাদের উল্লাস করারই ছিল। তুমি বলবে কেন তনুশ্রী, আমার ক্ষতিতে ওরা উল্লাস করছে, তুমি কেন বলছো এটা করারই ছিল তাদের? কেন বলছি, কারণ একটা সময় একটা দিন এমন এসছিল দীপ্তিদি, যদি ভুলে গিয়ে না থাকো, যে এই সুদেবীর যখন কেসটা হয়েছিল
সুপ্রিম কোর্ট থেকে ডাক এসেছিল, উদ্ভ্রান্তের মতন পাগলের মতন এসে ভিডিও করে ও কান্নাকাটি করছিল। কি করছিল? ওর স্বামী খেতে পাচ্ছে না, খাওয়ার পাতে বমি করে দিচ্ছে, কি করবে না করবে দিশেহারা অবস্থা, হাতে টাকা নেই, পয়সা নেই, উদ্ভ্রান্ত হয়ে ছোটাছুটি করছে। সেই সময় তুমি যেই ভিডিওগুলো করেছিলে সেদিনকে কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যেও তোমার প্রচুর পরিমাণে উল্লাস বোধ পরিলক্ষিত হয়েছিল। আমরা দেখেছিলাম যে সেই সময় তুমি লাইভ করে বলেছিলে যেই দিনকে এই সুদেবী জেলে যাবে সেই দিনকে সেই দিনকে সারা রাত লাইভ হবে এবং লাইভে সেলিব্রেশন হবে, কেক কাটা হবে। অত্যন্ত যন্ত্রণা বোধ করেছিলাম যে কি করে একটা মানুষ আরেকটা মানুষের ক্ষতিতে এইভাবে আনন্দ করতে পারে, এইভাবে উল্লাস করতে পারে, কি করে সম্ভব? এরাও তো মানুষ নাকি অন্য কিছু? বিশ্বাস করো সেদিনকে বারবার প্রশ্ন এসেছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমি তীব্র নিন্দনীয় ভিডিও করেছিলাম। যদি তোমার ভুলে গিয়ে না থাকো আমার ভিডিও সেকশনে গিয়ে দেখো, সেইগুলো নিয়ে আমি ভিডিও করেছিলাম। সেদিনকে ওর ওই পরিস্থিতি দেখে কিন্তু তুমি উল্লাস বোধ করেছিলে, অস্বীকার করার কোনো জায়গা নেই দীপ্তিদি, কোনো জায়গা নেই। এবং ওয়াইটির দাদা যখন কেসের মধ্যে ঢুকলো সেই সময়ও কিন্তু সীমাদি এবং অপোজিটে যারা ছিল তাদের কিন্তু উল্লাস দেখেছিলাম, তীব্র উল্লাস দেখেছিলাম। ভীষণ কষ্ট বোধ করেছিলাম, যন্ত্রণা পেয়েছিলাম। কি করে সম্ভব? এই মানুষগুলো তো এই সঞ্জয় দাস সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এরা ঘন্টার পর ঘন্টা ফোনে কথোপকথন করেছে, ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প করেছে। যেই সঞ্জয় দা এদের হয়ে বুক পেতে লড়াই করতে গিয়ে লোকের কাছে কুলাঙ্গার, ধনঞ্জয়, মরকট, লাতখোর, জুতাখোর, তার মা মানে রেপিস্ট, সে রেপিস্ট থেকে শুরু করে তার মা কোনো ওয়ার্ড বয়ের সঙ্গে শুয়ে সম্পর্ক করে জন্ম দিয়েছে, এই ধরনের কথোপকথন শুনেছে। আজকে সেই মানুষগুলো এই সঞ্জয় দাকে গাড্ডায় পড়তে দেখে এবং তার মানে কঠিন পরিস্থিতি দেখে আনন্দ উপভোগ করছে। কি করে সম্ভব? আমি নয় একদিন থেকে দুদিন কথা বলেছি মানুষটার সাথে, কিন্তু ওই যে রুনাদি একটা কথা বলেছিল না, ভীষণ বাস্তব সত্যি কথা বলেছিল। রুনাদির বাস্তব অভিজ্ঞতা থেকে এত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট প্রথম থেকে রুনাদি যে বলে এসছে, আজকের ডেটে ওয়াইটি দেশ তার থেকে জল মানে তার থেকে সত্যি কথা আর একটাও নেই। যে ওয়াইটিতে কোনো সম্পর্ক হয় না, প্রফেশনাল লাইফে কোনো সম্পর্ক হয় না। এখানে প্রত্যেকে র্যাট রেসে দৌড়াচ্ছে, সেই জায়গায় কে কাকে ল্যাং দিয়ে আগিয়ে যাবে সেটাই তার লক্ষ্য থাকে। সেখানে বন্ধুত্ব হয় না, সেখানে প্রেম হয় না, সেখানে প্রীতি হয় না, সেখানে ভালোবাসা হয় না, সেখানে একটাই থাকে প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতা। সেখানে একটাই জিনিস থাকে, প্রফেশনালিজম। তার বাইরে কিচ্ছু হয় না। সেখানে ভালোবাসা হয় না, সেখানে বন্ধুত্ব থাকে না, সেখানে ভাই থাকে না, দিদি থাকে না, বোন থাকে না, মাসি থাকে না, পিসি থাকে না, কিস্তু থাকে না। কোনো সম্পর্কের এখানে কোনো মূল্য নেই। আর আজকের ডেটে সেটা বাস্তব সত্যি। কারণ এই যে দুটো ঘটনা, এই দীপ্তিদির কেস হওয়ার পরে আমাদের ওয়াইটির সীমাদি ফোন করেছিল দীপ্তিদিকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিক ব্যাপার দীপ্তিদি কান্নাকাটি করেছে, কিন্তু ক্যামেরায় কিন্তু দীপ্তিদি একদম স্বাভাবিক ছিল, একদম নর্মাল যেইভাবে ক্যামেরায় ভিডিও করতে আসে সেইভাবে ছিল। এবং এই ব্যাপারটা যখন ঘটেছে এবং সীমাদি তোমরা সবাই জানো যখন কথা বলতে বসে কোনটা রাখতে হবে কোনটা ঢাকতে হবে, এটা কিন্তু সীমাদি জানে না। এটা সীমাদির মহৎ মানে সীমাদির গুণও বলতে পারো, ভালো গুণও যারা মনে করবে ভালো গুণ তারা ভালো গুণ মনে করতে পারো, আর আবার যারা মনে করবে এটা সীমাদির অত্যন্ত খারাপ গুণও মনে করতে পারো। কিন্তু সীমাদির এই বৈশিষ্ট্যটা রয়েছে। এবার সীমাদি সেই জায়গায় কি করেছে, লাইভ করতে বসে যথারীতি বলে দিয়েছে যে দীপ্তিদি এবং রিম্পা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছে এবং সেই কান্নার হায়টা কোনো একজন মানে যিনি করেছেন কেস তার গায়ে লাগবে, মানে এইরকম বলেছেন আর কি, ওয়াইটির যিনি দিদি রয়েছেন তাকে বলেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে
সেটা কিন্তু দীপ্তিদির প্রচণ্ড পরিমাণে সম্মানে লেগেছে, কারণ দীপ্তিদি তার ভিউয়ার্সদের কাছে এসে তার দুর্বলতা প্রকাশ করেনি, প্রকাশ করতে চায়নি। কারণ দীপ্তিদি ভালো করে জানে যখনই আমি এই ওয়াইটিতে আমার দুর্বলতাটা প্রকাশ করব, আমি অপোজিটের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কাছে আমি খিল্লির পাত্রী হয়ে যাব। কিন্তু সীমাদি কিন্তু সেটা ভাবেনি। সীমাদি বলার ছলে বলেছে কথাটা। সীমাদি কিন্তু এতটা প্যাচগো চিন্তা করে কিন্তু কথাটা বলেনি। সীমাদি বলতে বলতে বলেছে যে আজকে এরা অনেকটা ক্লোজ ছিল, আজকে সেই মানুষগুলো এইভাবে কাঁদছে, এটা বিশ্লেষণ করতে গিয়ে সীমাদি বলেছে। কিন্তু যেটা দীপ্তিদি কিন্তু বুঝতে পেরেছে যে এই জিনিসটা একটা অপোজিটের লোকদের কাছে ভীষণ একটা মুখরোচক ঝাল চানাচুরের মতন পরিবেশন হবে, এবং হয়েছেও তাই। দুই, কালকে ওয়াইটির দাদা ভিডিও প্লাস লাইভ এই সাবজেক্টের ওপরে করেছে, এবং আজকে সকালেও একটা ভিডিও সকাল উঠে কিন্তু আজকে দিয়েছে যে উল্লাস কেন করব না। যেই সময় সঞ্জয় দা গাড্ডায় পড়েছিল, সেই সময় বহু ক্রিয়েটাররা উল্লাস করেছিল। আজকে সঞ্জয় দার সময়, আজকে তো ইয়ে বানতা হ্যায় বস, এটা সঞ্জয় দার বক্তব্য যে আজকে তো আমার দিন, আমাকে তো উল্লাস করতেই হবে, উল্লাস তো আমি প্রকাশ করবই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঢেপি দিদি সেও বাদ যায় না, কারণ রিসেন্ট ওর নাম কি বলে তোমরা সবাই জানো, ঢেপি দিদিকে তার ভাই বেশ একেবারে লাইভের মধ্যে এসে সুন্দরভাবে জুতিয়ে দিয়েছে ভিডিও করে, যে দিদি যাকে কাছের ভেবে সে ফোন করেছিল, মেসেজ করেছিল, সেই মেসেজের অ্যান্সার দিয়েছে যে তার ছেলে চলে এসছে বাড়িতে, এবং সেটা তার পারমিশন না নিয়ে সেই চ্যাটটা রিভিল করে দিদি যে অন্যায়টা করেছে, পরবর্তীকালে এই দিদিও যেন তার সঙ্গে যোগাযোগ না করে, তার সঙ্গে কথা না বলে। এবং যেটা শোনার পরে দিদি কিছুতেই মানতে রাজি না যে ভাই তাকে জুতিয়েছে, কারণ ভাই যে জুতিয়েছে এটা যদি দিদি মানে, তাহলে দিদির দিদি 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 ও দিদি ও দিদি ও দিদি ও দিদি 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 হ্যাঁ দিদি এই দিদি দিদি ভাবটা কিন্তু হয়ে যাবে। আর যখনই দিদি দিদি ভাবটা ফুস হয়ে যাবে, তখন কিন্তু ভাইয়ের যে প্রিয় ভিউয়ার্সগুলো এর কমেন্ট বক্স আলোকিত করে রাখে, সেই জায়গায় কিন্তু এর ভিউজ আরও ফুস থেকে হয়ে যাবে। বুঝতে পেরেছো? সেই জন্য প্রতিনিয়ত তাকে বুঝাতে হয়, ভাই আমাকে কিচ্ছু অন্যায় করেনি, ভাই আমাকে অপমান করেনি, কারণ সত্যিই তো আমি ভুল করেছি। ভাইকে না জানিয়ে এই ক্লিপিংসটা বা এই চ্যাটটা আমার রিভিল করা উচিত হয়নি, এটা তো আমি তখনই বলেছি। ভাই এটা করলেও আমি কিচ্ছু মনে করব না, কারণ সে যে জুতোর বাড়িটা খেয়েছে অন ক্যামেরায়, সেটা মেনে নিতে পারছে না, বা অপোজিটের লোক তাকে খিল্লি করবে এইটা নিয়ে। ভাই তোমার যেরকম চোখ আছে, অপোজিটে যারা ক্রিয়েটাররা রয়েছে তাদেরও চোখ আছে, তাদেরকে যখন অপমান করেছে সেই অপমানটা অপমান, কিন্তু তোমাকে যখন সেমভাবে অপমান করেছে সেটা ভাই অপমান করেনি। ভাই অপমান করেনি। তুমি আমাদেরকে বলবে ভাই অপমান করেনি? আমরা তো চোখ কান সব বুঝে রয়েছি, আমরা চোখ থাকতেও অন্ধ। হ্যাঁ, আমাদের যা বলবে কান থাকতেও কালা, যা বলবে আমরা তাই বুঝবো, তাই ভাববো। না ঢেপি দিদি ঠিকই বলেছে, ঢেপি দিদিতে কোনো তো অন্যায় মানে ভাই তো কোনো খারাপ কথা বলেনি, এটা তো একদম সত্যি কথাই, ভাই তো ঠিকই বলেছে। তো ঢেপি দিদির ব্যাপারে শুনলাম, যেই ঢেপি দিদি সারাক্ষণ অকাত, কোনো ক্রিয়েটার দিল্লিতে যখন ট্রিটমেন্ট করতে গেছে তার পোশাক দেখে তাকে খিল্লি করা হয়েছিল আমাদের সুদেবীকে, কি না সে যাত্রাপালার মতন ম্যাজিক যারা দেখায় তাদের মতন পোশাক পরে, মানে তার অকাত নেই ভালো পোশাক পরার। দিল্লির মতন জায়গায় গেছে, তার ভালো পোশাক পরার অকাত নেই। দিনের পর দিন সুদেবীকে দেখিয়েছে তার অকাত, তার বরের পয়সায় জল গরম হয় না, তাকে অকাত দেখিয়েছে। কিন্তু যখন একে তনুজা অকাত দেখানো শুরু করেছে, তখন কিন্তু এর পেছনে
রেশন ফেটে হাতে চলে এসছে। দিনের পর দিন তনুজাকে বলেছে যে তনুজা কি করে, তার বর তাকে পাত্তা দেয় না, তার জীবনে, তার বরের জীবনে তনুজার কোনো ভূমিকা নেই, তনুজার প্রয়োজনীয়তা নেই। জাস্ট বিয়ে করেছিল, ফুর্তি ফাত্তা করেছে, বউয়ের প্রতি কোনো মোহ নেই, আকর্ষণ নেই, কিচ্ছু নেই। তাই আজকে বউকে ফেলে পেটে বাচ্চা দিয়ে স্বামী চলে গেছে কোথায়, বাইরে চলে গেছে, সেখানে গিয়ে তার মতন জীবনযাপন করছে, কারণ তার কাছে ফ্যামিলি, সংসার, তার সন্তান কোনো ম্যাটার করে না, সেই কারণে সে বিদেশে রয়েছে। অথচ দেখুন আজকে যে অকাত আলী সারা জীবন মানুষকে অকাত দেখিয়ে এসছে, আজকের ডেটে তাকে কিন্তু তার বিলাসবহুল যে ফ্ল্যাটটা ছিল, 9 তলায় থাকার যে একটা অকাত সারাক্ষণ মানুষকে দেখিয়ে গেছে, সেই 9 তলার অকাত থেকে ভগবান নামিয়ে মাটিতে নিয়ে এসছে তার বাসদনির বাড়িতে। এবং সেখানে আসার পরে সারা দিন ভর কালকে তার সন্তান কেঁদেছে, ভীষণ খারাপ লেগেছে শুনতে। কেন বলুন তো? ওই বাচ্চাটা ওই পরিবেশে থেকে অভ্যস্ত, ওই পরিবেশটাকে দেখেছে ছোটোর থেকে, ওই রকম একটা বেশ সুন্দর জায়গায় তার বাড়ি, সেখান থেকে সে যখন বাসদনির বাড়িতে তার মা তাকে নামিয়ে নিয়ে এসছে, ওই ছোট্ট শিশুটার অবোধ মনটা সেটা মেনে নিতে পারেনি, যে এই কারণের জন্য কালকে বাচ্চাটা সারাদিন কান্নাকাটি করেছে। কিন্তু আমার বক্তব্য, যে এত অকাত 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 লোককে দেখিয়েছে, আজকে কি এমন পরিস্থিতি হলো যে তাকে ওই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে তার বাবা মায়ের কাছে এসে উঠতে হলো। এবং শুনলাম তনুজার ভিডিও থেকে তাকে নাকি তার হাজব্যান্ডও নাকি আজকে বাইরে চলে যাচ্ছে। তাহলে আজকে কি তার ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য? তার মানে স্বামীরও কি তার প্রতি ভালোবাসা, আকর্ষণ সব নষ্ট হয়ে গেছে, তাই কারণের জন্য আজকে সে বাইরে যাচ্ছে? এটা কিন্তু আমার কথা নয়, এটা ঢেপিরই কথা, যেটা আজকে আমি ঢেপির ক্ষেত্রেই বলছি, তার কথাই তার ক্ষেত্রে বলছি, তার অ্যানালাইসিসে আমি তার ক্ষেত্রে প্রশ্ন করে জিজ্ঞাসা করছি, তার প্রশ্নটাই, তার অ্যান্সারটাই আমি আজকে প্রশ্ন দিয়ে বলছি। তাহলে কি আজকে তনুজার ক্ষেত্রে যেটা ছিল সেটা কি তোমার ক্ষেত্রেও তাই? তোমার ক্ষেত্রেও কি তাই? আজকে কি তনুজার হাজব্যান্ডের যা যা হয়েছিল তনুজার জন্য, আজকে তোমার ক্ষেত্রেও কি তোমার হাজব্যান্ডের পরিস্থিতি সেই জায়গায় এসে দাঁড়িয়েছে যে আর তুমি তার জীবনে কোনো ম্যাটার করছো না? তুমি কাছে থাকা, পাশে থাকাটা তার কাছে কোনো প্রায়োরিটি নেই, তার কাছে আজকে টাকা ইনকামটাই প্রায়োরিটি পাচ্ছে, সেই কারণের জন্যই আজকে সে বাইরে যাচ্ছে। একটু অ্যান্সারটা দিও তো। নিজের ক্ষেত্রে আমি জানি আজকের ডেটে তোমার পুরো দমে অ্যান্সার অন্যরকম ঘুরে যাবে, অন্য কিছু হয়ে যাবে। আমার বর চাকরি করার পেছনে, টাকার পেছনে দৌড়ায় না, কারণ আমার বর জীবনে যা অ্যাচিভ করার করে নিয়েছে, তার আর প্রয়োজন নেই মানে ইনকামের পেছনে দৌড়ানো, তাই সে সারাদিন বউ বাচ্চার পেছনে সময় দেয়। আজকে তুমি কি বলবে সেটা আমি শোনার ভীষণ আগ্রহে রইলাম। তবে আমি জানি না সত্যিই তোমার হাজব্যান্ড তোমার কাছে থাকছে না বাইরে কোথাও যাচ্ছে। এটা আমি তনুজার ভিডিওতে দেখেছি, তনুজা একটা ভিডিও করেছে রিসেন্ট, সেখানে শুনলাম যে তোমার হাজব্যান্ড নাকি কোথাও যাচ্ছে বাইরে কাজের জন্য, এবং সেই কারণে আমি এই কথাটা বললাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও করার মতন মানসিক অবস্থা নেই, আমি কালকেও বলেছি যে আমি মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত রয়েছি। এবং কালকে আরও একটা কথা না বললেই নয়, কালকে একজন আমার কমেন্ট বক্সে এক দিদিভাই এসে কমেন্ট লিখলেন যে একটু তো কম সেজে ভিডিও করতে পারো। আমি জানি না তিনি আমার সাজের মধ্যে কী এমন দেখেছেন যে যেটাতে তার মনে হয়েছে আমি প্রচণ্ড পরিমাণে সেজে বসি। এমন নয় যে এত বড় বড় ঝুলটুল কানের পরে বসি। হ্যাঁ, কালকে একটা গলার হার পরে বসছিলাম, আর আজকে যেরকম সাজা রয়েছে এরকমই সাজা ছিলাম, শুধু গলার হারটা ছিল, আর 2 আঙুলে এই হাতে 2টো আংটি ছিল, আর এই হাতে একটা ঘড়ি ছিল, এই হাতে একটা বালা ছিল, এই ছিল সাজের পরিবর্তন। আমি জানি না কিছু মানুষ আমাকে যখন দেখতে আসেন তাদের এটা কেন প্রবলেম হয়। আমি একটা সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, যদিও আমি ঘরের মধ্যে বসে ভিডিওটা করলেও সেই ভিডিওটা আমার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পাবলিশ হচ্ছে, সেটা বিভিন্ন জায়গার মানুষ আমাকে দেখছে। আমি বাড়িতে যেমনভাবে থাকি তেমনভাবে আমি ভিডিওতে আসতে পারি না। এবং তার থেকেও বড় হচ্ছে, উনি এই কথাটা বলার সাথে সাথে আমাকে এটা বললেন, সাজগোজ করে বসার আগে ব্যাকগ্রাউন্ডটাও তো দেখতে হয়। তার মানে
আমার এই ব্যাকগ্রাউন্ডে উনি বোঝাতে চেয়েছেন গরিব ঘরের সন্তানদের সাজার অধিকার নেই, যাদের পয়সা ইনকাম যারা কম করে তারা সাজবেন না, তারা দিন আনা দিন খাওয়া মানুষের মতন প্রত্যেক সময় লোককে দেখাবেন দেখুন আমি না ভিখারির বাচ্চা, আমার মতন ভিখারির বাচ্চা কেউ নেই। এটা বোঝালে বোধহয় ওই দিদিভাই খুশি হতেন। কিন্তু আপনার জ্ঞাতার্থে জানাই দিদিভাই, আমি যেরকমই থাকি না কেন আমি কোনো মানুষের কাছে হাত পেতে 1 টাকাও নেই না জীবনে চলার জন্য, বুঝতে পেরেছেন? এটা আমার কাছে আদর্শ, এটা আমার কাছে মানে কি বলবো মাথা উঁচু করে বাঁচার জিনিস। হয়তো অনেক 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 কঠিন পরিস্থিতিতে থাকলেও এই জিনিসটা আমি করি না, বুঝতে পেরেছেন? তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনি যেটা আমাকে বোঝাতে চেয়েছেন আলটিমেটলি সেটাতে আপনি নিজেই ছোট হয়েছেন, নিজেই নিজেকে লজ্জিত করেছেন। আমার কাছে মানুষ হিসাবে আপনার মানসিকতা মানবিকতা 0%-এ পৌঁছেছে। তো যাই হোক, এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।